পৃথিবীতে সবথেকে সুন্দর অনুভূতির নাম হলো ভালোবাসা। আর ভালোবাসা সম্বন্ধে কিছু যখনই আমরা কথা বলতে চাই, প্রথমেই যে কথাটা আমাদের মনে আসে তা হলো মা। আমরা মাতৃদিবসের সময় দেখি এবং পড়ি যে বিভিন্ন পেশার বিভিন্ন বিখ্যাত মানুষরা তাদের মায়েদের সম্বন্ধে অনেক কথা বলেন। কখনো মার এবং মেয়ে দুজনেই হয়তো খুব স্বনামধন্যা, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু মায়েরা অন্তরালে থেকে যান। তাদের কৃতি সন্তানের মাধ্যমে আমরা সেই সব মায়েদের কথা আমরা জানতে পারি। আমাদের ফোর্থ ওয়ার্ল্ডের যাত্রা শুরু পরের প্রথম মাতৃদিবসে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলার সুযোগ পেয়েছি যার আক্ষরিক অর্থেই দুজন মা। আমরা বৈবাহিক জীবনে দেখতে পাই যে দুজন মা তাদের থাকে, কিন্তু বৈবাহিক জীবন ছাড়াও আর কোনোভাবে কি কখনো মা হওয়া সম্ভব নয়? নিশ্চয়ই সম্ভব। আজকে আমাদের যিনি অতিথি আছেন তিনি নাটকের মাধ্যমে পেয়েছেন একজন লেজেন্ডকে তার মা হিসেবে। আজকে আমরা কার সাথে কথা বলছি আলাপ করিয়ে দিই। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। অর্পিতাদি, ফোর্থ ওয়ার্ল্ডে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আচ্ছা, আপনাকে যেটা একদম শুরুর দিক থেকে আমরা যদি শুরু করি প্রশ্ন দিয়ে, যে আপনার ছোটোবেলাতে আপনার জন্মদাত্রী মা, তার সম্বন্ধে আমরা অনেক কমই জানতে পারি। আমি যেমন বললাম যে অন্তরালে কোনো কোনো মা থেকে যান, তাদের কৃতি সন্তানরা তাদের সামনে নিয়ে আসেন। আপনি যদি আপনার মায়ের কথা একটু বলেন। আসলে আমি একদম একটা ছোট্ট মফস্বল শহরে বড় হয়েছি, তো আমার মা স্কুলে পড়াতেন। আচ্ছা। তো মা খুব যেটা প্লাস পয়েন্ট ছিল, যেটাই মায়ের কাছ থেকে পেয়েছি, মা খুব ডেয়ারিং ছিল আর খুব। তো সেইটা মায়ের কাছ থেকে আমি পেয়েছি যে আমি খুব ডেয়ারিং। আমার অত ভয়টয় আমার জীবনে কম, অনেক। হ্যাঁ, ভয়টয় আমি খুব একটা পাই না। তো মাও এটা ছিল, আমার মায়ের মধ্যে ছিল। আর মা খুব উৎসাহিত, ছোটবেলা থেকে এই যে আমি খুব ছোট থেকে আমি আবৃত্তি করি। আচ্ছা। তারপরে আমাদের তখন তো সেই আমাদের ছোটবেলায় প্রচুর যুব উৎসব থেকে কম্পিটিশন প্রচুর হতো, মা সঙ্গে করে করে নিয়ে যেত। তো আমি এরকম প্রচুর পুরস্কার পেয়েছি এই করে। এটা মার খুব উৎসাহ ছিল। পরবর্তী সময় আমি পড়াশুনো করতে কলকাতায় চলে আসি, তারপর চাকরি সূত্রে বাইরে যাই, তারপর ফিরে এসে কলকাতায় চাকরি করি। এই করতে করতে তারপরে আস্তে আস্তে অন্য জীবনে ঢুকি। কিন্তু আমার থিয়েটারে পরবর্তী সময় আসাটাও আমার বাবা মা দুজনেরই খুব উৎসাহ ছিল। আচ্ছা। তার কারণ শাওলি মিত্র তো একটা বড় ব্যাপার। আমাদের ছোটবেলায় শাওলি মিত্র আমরা রেডিও খুললেই শুনতে পেতাম যে এবং শাওলি মিত্র। তো সেইটা ছোটবেলায় মায়ের থেকেই আপনার মা বাড়িতে মা খুব উৎসাহ দিত। মা কবিতা শেখাচ্ছে এরকমটা নয়, কিন্তু আমি বলছি বা পড়াশুনো নিয়ে ঠ্যাঙানিও আমি প্রচুর খেয়েছি, কারণ ভীষণ দুষ্ট ছিলাম। এবং আমার মায়ের মুখে শুনেছি যে ছোটবেলায় আমাকে মা, যখন আমি 1-2 বছর বয়স, আমাকে খাটের পায়ের সঙ্গে বেঁধে রাখা হতো, কারণ আমি এতটাই দুষ্টু ছিলাম যে মা বিশ্রাম নেওয়ার কোনো অবকাশ পেত না। এর ফলে দুপুরবেলা মা যদি একটু শুতে হতো, আমাকে বেঁধে রাখতো, কিন্তু তাও নাকি আমি দাঁত দিয়ে সেই দড়ি কেটে রাস্তায় বেরিয়ে পড়তাম। তো এটা আমার মা খুব বলতে, এইসব গল্প করতো আর কি। স্বামীদিকেও বলেছিলেন যে এরকম অসম্ভব বজ্জাত, হ্যাঁ, অসম্ভব দুষ্টু ছিল হাতে পায়ে। তো সেটা আর ছোটবেলা থেকে এই উৎসাহটা আমি বরাবর মায়ের কাছে পেয়ে এসেছি। আমার নিজের মা চলে গেছেন 2021 সালের জুন মাসে। আচ্ছা। পোস্ট কোভিড, সিওপিডি ছিল। আচ্ছা। তো বাবা আছেন, মা চলে গেছেন। তো যতদিন মা ছিলেন, মার এইসবে খুব উৎসাহ ছিল। ভালো গান, নাটক দেখতে আসা নিয়মিত। ছোটবেলায় আমার বাবারও খুব উৎসাহ এটা নিয়ে আছে। তো মার ভীষণ উৎসাহী ছিল। আমার নতুন নাটক হচ্ছে মা দেখতে আসবে, এগুলো ছিল, মা বাবা দেখতে আসতো। তো মা 21 সালের জুন মাসে চলে গেছে। সেটা সত্যি কথা বলতে এখন ওই রোজই সকালে একটা, রাত্রে একটা, দুটো ফোন আসতো মায়ের। এইগুলো আর নেই এখন, এই ফোনগুলো চলে গেছে। এইগুলো একটা হয়েছে। আর পরবর্তী সময় আমি যখন থিয়েটারে এলাম আর কি, তারপরে আমি এসেছিলাম 98 এন্ড 2000 সালে পঞ্চম বৈদিক। আগে এসেছিলাম ফোর্থ ওয়াল বলে একটি নাট্যদল,
এখানে একটু বলি যে ফোর্থ ওয়ালে আপনি তার মানে যখন নাটকে আসছেন বলছেন 1998 সাল থেকে, তো প্রায় 2 দশক পরে ফোর্থ ওয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাকে আমরা আবার আপনার সাথে যুক্ত হয়ে যাচ্ছি ফোর্থ ওয়াল কথা। এক্স্যাক্টলি, শুনে আমার খুব মজাই লাগছে যে ফোর্থ ওয়াল বলে একটা ইউটিউব চ্যানেল আসছে। তা আমার জীবনের শুরুটা মানে থিয়েটারের জীবনের শুরু ফোর্থ ওয়াল থেকে। একদমই, হ্যাঁ, এটা সেইটা খুব ভালো ব্যাপার, এবং সেটা আমরা বন্ধুরা মিলে খুব ভালো করে মজা করে করেছিলাম। পরবর্তী সময় ফোর্থ ওয়ালটা বন্ধ হয়ে যায়। আমি পঞ্চম বৈদিকে এসেছিলাম একটা 1 বছরের কোর্স করতে 2000 সালে, পঞ্চম বেদ চর্যাশ্রম। তারপরে এখানে ওই দলটা ফোর্থ ওয়ালটা যখন এক্সিস্ট করে না তখন আমি এখানে থেকে যাই। আচ্ছা, তো পঞ্চম বৈদিকেই আমি থেকে যাই টানা 2000 থেকে আছি, এখন 25 বছর হয়ে গেল। তার মধ্যে 2000 সালের শেষ থেকে আমি শাওলিদির বাড়িতে চলে যাই। আচ্ছা, তো আমি যেহেতু মফস্বলের মেয়ে, একটা যাতায়াতের প্রবলেম, শাওলিদি বললেন আমার কাছে থাক। তো প্রথম দিকে আমি খুবই ভয় পেয়েছিলাম শাওলি মিত্রের বাড়িতে থাকা। প্রথমত শাওলি মিত্রের কাছে থিয়েটার করবো, এটা আমার কাছে একটা জীবনের মানে আমি ভাবতেই পারিনি, অকল্পনীয় ছিল এটা। তারপরে শাওলিদি যখন বললেন আমার বাড়িতে এসে থাক, তখন তো আমি প্রায় আকাশ থেকে পড়ি যে বাপরে বাপ, শাওলি মিত্রের বাড়িতে থাকবো, মানে এরা ভয় লাগলো। উনি বললেন কেন, আমি খেয়ে ফেলবো না, তাও একটা শাওলি মিত্র বলে কথা। তারপরে 2000 সালের শেষ দিক থেকে শাওলিদির কাছে ছিলাম, শাওলিদির শেষ দিন পর্যন্ত। সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, সেইটা অবধি ছিলাম। সেটা আমার কাছে একটা মস্ত বড় প্রাপ্তি। এবং এই যে গুরুগৃহে বাস, এইটা আমাকে অন্য অনেক কিছু থেকে বাঁচিয়েছে, অনেক গ্লানি থেকে, অনেক মানে অনেক স্থূল জিনিস থেকে বাঁচিয়েছে। আমাকে বলা যায় যে থিয়েটার করতে গেলে পথ দেখানো একটা পথ প্রদর্শক লাগে গুরু। তো এই সবটা থেকে, জীবনের অনেক গ্লানি থেকে আমি বাঁচতে পেরেছি। আমি গুরুগৃহে বাস করেছি এবং গুরুর কাছে কাজ শেখা, এবং তার সঙ্গে আমার নিয়মিত এই ইন্টারাকশন প্রতিদিনকার, এগুলো জীবনে মানুষকে অনেকটা এগিয়ে দেয়। আমি বিশ্বাস করি যে ব্রহ্মচর্য খুব ভালো একটা সিস্টেম ছিল। আচ্ছা, এই যে গুরুগৃহে থেকে গুরুর জীবনচর্যাকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করে যখন শিষ্যরা, তখন তার জীবনচর্যাটা শিষ্যের মধ্যে কোথাও একটা সেটা চারিত হয়। তো সেইটা এই যে সন্ধ্যেবেলায় 4 ঘন্টার থিয়েটারে সেটা সম্ভব নয়। ইনফ্যাক্ট এখনো মানে যে কোনো ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল ডান্সের ক্ষেত্রে গুরুগৃহে থাকার রেওয়াজ আছে। একদমই এই রেওয়াজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রেওয়াজ। এটা থাকলে এই যে কোনো মানে ধ্রুপদী শিল্পে বলা হয় যে প্রায় 75%, 3/4 শোনা বা দেখা, আর 1/4 করা। একদমই এই যে 1/4 করা, বাকিটা যে বসে গুরুকে অবজার্ভ করা, তার কাজ দেখা, তার কাজ শেখা, তার রেওয়াজ শোনা, এইগুলো থেকে যে কান এবং চোখ তৈরি হয়, এই তৈরির প্রসেসটা কিন্তু এই সন্ধ্যেবেলা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার কাজ নয়, এইটা ওইটা প্রসেস। তো আমি নিজে খুব ভাগ্যবান যে আমি এরকম একজন গুরু পেয়েছি। সবাই জীবনে পায় না গুরু, ভাগ্য ঠিক বড় ভাগ্য। ঠিক কথাই, আপনার এরকম কথাই আমরা শুনেছিলাম কিছুদিন আগে মল্লিকা সারাভাইয়ের একটা ইন্টারভিউতে। উনি ওনার মাকে নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন সেই গুরু আর শিষ্যর যে পরম্পরা একসাথে থাকা, সেই জিনিসটা আপনার সাথেই একই রকম কথা উনি বলেছিলেন যে কতটা গুরুত্বপূর্ণ। আপনি যেমন বললেন যে আপনার মা আপনাকে নাটক মানে খুব উৎসাহ দিতেন এবং নিজেও আগ্রহী ছিলেন। তো ছোটবেলায় তো আপনি যে সময়টার কথা বলছেন, আমরা যেটুকু শুনেছি যে তখন বোরোলিনের সংসার, তারপরে শনিবারের বারবেলা রেডিও নাটক এগুলো হতো, তো সেগুলো আপনার মার সাথে বসে আপনি শুনতেন? মা পুরো ফ্যামিলি মানে শুনবই। আচ্ছা, শুক্রবার রাত 8টা, শনিবার দুপুর 3টে, রবিবার দুপুর 2:30টে। হ্যাঁ, আর শনিবার দিন ওই P3 বোরোলিনের সংসার। মানে দুপুরবেলায় আমাদের বাড়িতে যেই শুরু হতো এগুলো, কাউকে আমি কথা বলতে দিতাম না। এখন কোনো কথা বলা যাবে না, এখন নাটক হবে। আর মা, আরে লোকে খেতে দিচ্ছি তো বলবো যে ভাত দেবো কিনা, সেটাও বলতে দিতাম না। কথা বলা যাবে না, 1 সালে বলতে হবে যে ভাত দেবে কিনা, কারণ
পাছে নাটকটা শোনায় ডিস্টার্ব হয়। তখন তো ইউটিউব ছিল না যে আমরা রেকর্ডিং, সব রেডিও চালিয়ে, আমাদের এত বড় রেডিও ছিল, সেইটা বাবা চালিয়ে দিত আর আমি নাটক শুনতাম। আর দুপুর বেলায় খেয়ে দিয়ে উঠে শনিবার দিন দুপুর 3টে নাটক আমি শুনবো। পৃথিবী এদার থেকে ওধার হয়ে যাবে, আমি নাটক শুনবো। আমার মনে আছে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, শনিবার পড়েছিল একটা অঙ্ক পরীক্ষা। তো বাবা বলেছে যে পড়তে বসো, বাবা মা দুজনেই বলেছে। আমি না না, এখন আমি নাটক শুনবো 8টা থেকে। কালকে অঙ্ক পরীক্ষা, মাধ্যমিক, নাটক শুনবো। আর অঙ্কে আমি লেটার না পেলে আমায় বলবে, আমি লেটার পাবো আর আমি নাটক শুনবোই। আমি নাটক শুনেছি এবং অঙ্ক করেছি। লেটারও পেয়েছিলেন? অফকোর্স, আমি অঙ্কে খুব ভালো ছিলাম। খুবই ভালো, আপনি সবকিছুতেই ভালো, এরকম করবেন না। সবকিছুতে ভালো না, কিন্তু অঙ্কে ভালো ছিলাম। তো আমার এরকম নেশা ছিল আর কি। এটা আমাদের, আর আমার আগে সেই সময়টা না প্রত্যেকটা বাড়িতে রোববার দিন আমরা এরকম বাইরে খেলতাম মাঠে পড়াশোনার পরে, বাবা বা মা কেউ একজন খুব ভালো একটা কবিতা চালিয়ে দিতেন। কোনোদিন হয়তো সৌম্য মিত্রের কবিতা শুনছি আর খেলছি, কোনোদিন দেবব্রত বিশ্বাসের গান চালিয়ে দিলেন, সাগর সেন, চিন্ময় চট্টোপাধ্যায়, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুমিত্রা সেন, মানে এই যে ঘরানা ছিল না, এই সেই প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু বাজছে কালচারালি, এবং আমাদের কানের মধ্যে কনস্ট্যান্টলি ভালো জিনিস ঢুকছে। এই কালচারটা একদম চলে গেছে বাঙালির জীবন থেকে। আমারও মনে পড়ে রবিবার মানে হচ্ছে হয় হেমন্ত মুখার্জির রানার গানগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। আমাদের বাড়িতে চলতো রেগুলারলি সৈকত মিত্র এই গানগুলো। সৈকত মিত্র তখন আমাদের শুনতাম, আমাদের ছিল না। আমাদের সময় হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সাংঘাতিক সব গায়করা, মান্না দে, সন্ধ্যা আর্টিস্ট সব। তো এইটা একটা ছিল। এরকম কখনো হয়েছে, মানে এটা আমার খুব জানতে ইচ্ছা করছে বা রেডিও শোনা নিয়ে, যে ধরুন আপনি একটা কোনো পার্টিকুলার প্রোগ্রাম সেই সময় শুনবেন আর জেঠিমা মানে আপনার মা বলছেন যে অন্য একটা স্টেশনে আকাশবাণীতে একটা গান হবে, আমি ওইটা শুনবো, এটা নিয়ে ঝগড়া? এটা নিয়ে আমার দিদির সঙ্গে ঝগড়া হতো, আমার মায়ের সঙ্গে হতো না, কারণ মা এই রেডিওর ব্যাপারে ঢুকতো না, জানে আমি রেডিওটা ছাড়বোই না। আর দিদির সঙ্গে লিটারালি মারামারি হতো, যে দিদি হয়তো অন্য কিছু শুনতে চাইতো, আমি বলতাম নো কোয়েশ্চেন, আমি আগে নাটক শুনবো, তারপরে যা পারিস শুন। নাটক শোনার মধ্যে কেউ ঢুকতে পারবে না, ওইটা আমি একদম চুপচাপ একা শুনবো। আমার দারুণ লাগতো, মানে ওটা আমার। এবং বসে থাকতাম, আমরা 2-3 জন বন্ধু বান্ধব ছিলাম, এবং কান দিয়ে যে লাস্ট নাম বলবে, এবং আমরা প্রথমে বুঝতে পারতাম যে এটা শাওলি মিত্রের গলা, এবং লাস্টে বলতো, এবং যেই বলতো আমরা কোরাসে বলতাম শাওলি মিত্র বলে, মানে এইরকম আর কি ছিল। তো সেই শাওলি মিত্রকে মুখোমুখি প্রথম দেখি 2000 সালে, দেখে মানে চমকিত হয়ে গেছিলাম। আপনাদের পাড়ায় আপনি যে সময় বলছেন অনেক রকম কালচারাল প্রোগ্রাম হতো, সেই আপনি কালচারাল প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করতেন? কি করতেন, নাটক করতেন না গান করতেন? না না, নাটক না, আমি গান করতাম, কবিতা বলতাম, এসব প্রচুর করতাম। নাটক আমি একবারই করেছি। আর পাড়ায় ছোটদের নিয়ে আমি ঘরের মধ্যে যাত্রা করতাম, এসব করতাম। নিজেদের লেখা যাত্রা নিজেরা বানিয়ে বানিয়ে করছি। 2-3 পড়তে পড়তে এসব করেছি। ছোটবেলা থেকে আমরা যেটা মানে জানি যে আমাদের মানে কোনো মানে পাড়ায় ফাংশন হচ্ছে বা কোথাও যাব, মা সাজিয়ে দিতেন, শাড়ি পরিয়ে দেওয়া, মেকআপ করে দেওয়া। আপনাকে শাড়ি টাড়ি খুব একটা পরতাম না। আপনি যখন কালচারাল প্রোগ্রামে যেতেন আপনাকে সাজিয়ে দিতেন? কালচারাল প্রোগ্রামেও আমি খুব যে সেজে গুজে যেতাম তা নয়। আচ্ছা। আর মা শাড়ি পরিয়ে দিত, মানে শাড়ি মাই পরিয়ে দিত, কারণ শাড়ি টাড়ি পরতে পারতাম না বিশেষ। তারপরে যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমাদের স্কুলে শাড়ি পরতে হতো বলে শাড়ি পরা শিখতে হয়। তার আগে পর্যন্ত মা পরিয়ে দিত, কোনো প্রোগ্রাম থাকলে শাড়ি টাড়ি মা পরিয়ে দিত, শাড়ি পরে চলে যেতাম। কিন্তু শাড়ি বেশিক্ষণ থাকতো না, মা বলতো শাড়ি পরানো খুব রিস্কি, যে কোনো সময় খুলে ফেলতে পারে আর কি, সেই জন্যে খুব একটা পড়তাম না। এইরকম হয়েছে আর কি। তারপরে তো শাওলিদির কাছে চলে এলাম এবং ওনার কাছে থেকে গেলাম। আমার মা বলতো যে শাওলি হচ্ছে তোর আসল মা, ও তোকে রাস্তাটা দেখিয়েছে। আচ্ছা। তো এই শাওলিদি প্রায় হাতে করে আমাকে তুলে এইখানে পৌঁছে দিয়েছেন বলা যায়। আপনার ছোটবেলা সম্বন্ধে কিছু কথা বলতে গেলে আমাদের যেটুকু আমার জানা আছে সেটা হচ্ছে আপনি খুব ভালো ক্রিকেট খেলতেন। হ্যাঁ, সেটা একটু বলুন, কারণ ক্রিকেট খেলতাম আমরা অনেকেই জানি না। আমি অ্যাকচুয়ালি স্কুল থেকেই আমার ইন্টারেস্ট ছিল, কোনোদিন আমি মেয়েদের মতন
পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, মেয়েদের মতো বলা উচিত নয়, হ্যাঁ একটু মানে ওই বিকেলবেলা বসে পিএনপিসি বা তখন উঠতি বয়সে দেখেছিস ওই ছেলেটা কত সুন্দর কিনা, হ্যাঁ বা আমার দিকে তাকালো কিনা, এইসব নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। আমার কাজ ছিল খেলা, বই পড়া, এই দুটো আমার ভয়ানক নেশা ছিল, মানে পাগলের মতো বই পড়তাম। আর আমার খেলা, বিভিন্ন খেলা, আমি শুধু লন টেনিস কোনোদিন খেলিনি, আমি বিলিয়ার্ড কোনোদিন খেলিনি, স্নুকার খেলিনি, এই ধরনের 4-5টা খেলা ছাড়া আমি ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সব পাড়ার মধ্যে আপনার যেখানে আপনি থাকতেন। হ্যাঁ পাড়ার মধ্যে মানে কি বিভিন্ন জায়গায় হতো আর কি, আমাদের এখানে হতো ওখানে হতো। তো ক্রিকেটটা আমি খুব মন দিয়ে খেলতাম, ফুটবলটা আমি 8 অবধি খেলেছি, তারপরে মা, কারণ মেয়েরা তো ফুটবল খেলতো না, আমি একা ছিলাম, তারপরে মা কানটি ধরে একদিন ধরে নিয়ে এসে বললো নো ফুটবল, হ্যাঁ ফুটবলটা খেলা যাবে না বলে মাতে মাতে পিটাতে নিয়ে চলে এলো বলে আর আমার ফুটবল খেলা হলো না। তারপরে আমি খেলতাম, বাস্কেটবল খেলতাম খুব ভালো, কিন্তু আমার ইচ্ছাও ছিল অনেক কিছু করার জীবনে। আমার ইচ্ছে ছিল যে আমি কোনোদিন জকি হব, আমার খুব ইচ্ছে ছিল। আমার ঘোড়া খুব পছন্দ, ঘোড়া চালানো, মানে জকি হব। তো একবার আমার বাবা বললো যে অনেক হয়েছে, পড়াশোনা করো আর জকি হয়ে লাভ নেই, হ্যাঁ বলে জকি গেল মাথায় উঠে। তাই ক্রিকেটটাই খেললাম, অনেক দিন অবধি ক্রিকেট খেলেছি। ক্রিকেট আমি খেলতে খুব ভালোবাসতাম, অনেক স্টেট লেভেলে ক্রিকেট খেলেছি। প্রিয় ক্রিকেটার সেই সময়? প্রিয় আমার ইমরান খান, ওয়াসিম আকরম, সুনীল গাভাস্কর, এরা আমার ভীষণ প্রিয় খেলোয়াড় ছিলেন। আর ভারতীয় কপিল দেব, ন্যাচারালি আমাদের ওই সময় 83-তে বিশ্বকাপ জিতছে, আইকন। কিভাবে সেলিব্রেট করেছিলেন সেই সময়? ওরে বাপ রে বাপ, সে রাত্রিবেলায় মাঝরাত্রিরে অবধি খেলা হচ্ছে, আমরা এখনো ভুলবো না। স্কুলে পড়ি, আমার মানে তখন তো খুব বেশি লোকের বাড়িতে টিভি থাকতো না, তো আমাদের বাড়িতে একটা ছিল, তারপরে আমাদের বেশ 7-8টা বাড়ি পরে আরেকজনের বাড়িতে ছিল, তো এই 2-3-4টে বাড়িতে ভাগ করে গোটা পাড়ার লোক টিভি খেলা দেখছে। এবার আমার মনে আছে যে দুজো ব্যাট করছে, উইকেট কিপার দুজো সেই সময় ব্যাট করছে, আউট হচ্ছে না, প্রচন্ড টেনশন হয়ে গেছে যে ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে এবার। আমার দিদি বসে বসে দেখছিল, হঠাৎ দূর বলে শুয়ে পড়েছে, শুয়ে পড়া মাত্র দুজো আউট হয়ে গেছে। আর দিদিকে কেউ উঠতে দিচ্ছে না, বলছে বসা যাবেই না, এখন শুয়েই থাকতে হবে, যতক্ষণ না ইন্ডিয়া জিতবে শুয়ে থাকতে হবে। ওকে কেউ উঠতেই দিলাম না, আমরা চেপে শুয়ে রাখলাম, ইন্ডিয়া জিতে গেল। তারপরে উঠলো, উঠে সে আমাদের বাড়ির সামনে বিশাল মাঠ ছিল, সে মাঠে মানে গোটা পাড়া মাঝরাত্রিরে মনে হচ্ছে রাত্রিবেলা সে বাজি ফাটানো থেকে আমাদের উৎসব, ভাবতেই পারে না তখন ভারতবর্ষ যে বিশ্বকাপ জিতে পারে। হ্যাঁ যখন আমরা তখন ভাবতামই যে ও বিদেশে যাচ্ছে মানে হারবে আর কি, এই হারাটাই আমাদের মোটামুটি প্র্যাকটিস ছিল। এবং আমরা যদি কোনোদিন মানে কোনো টেস্ট আমাদের ড্র হতো, মনে হতো খুব ভালো খেলেছে। হ্যাঁ এখন যেমন, আর সত্যি কথা বলতে টেস্ট তো খুব মানে ক্রিকেট মানে টেস্ট, এবং টেস্ট কিন্তু এই যে তারু মার্কা টেস্ট নয়, মানে এখন তো 3 দিনের টেস্ট শেষ হয়ে যাচ্ছে, টেস্টে হচ্ছে তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো, এইটা তোমার ধৈর্যের প্র্যাকটিস। এই যে বড় খেলোয়াড়রা আমি তো টেস্ট খেলা দেখতে ইডেনে যেতাম নিয়মিত, আমি ওয়ানডে বা T20 দেখতে যাইনি, কিন্তু আমি টেস্ট খেলা দেখতাম নিয়মিত, 5 দিন ধরে গিয়ে বসে খেলা দেখতাম। এবং আমার মনে আছে যে খেলাটায় সচিন তেন্ডুলকারকে সঙ্গে শোয়েব আক্তারের একটা ধাক্কা লেগে গেছিল, ধাক্কা লাগার পরে ইডেনে বিশাল গন্ডগোল, সে বোতল ছোড়াছুড়ি কেস। সেই সময় আমি ওখানে ছিলাম, তা আমি একটা জলের বোতলে জল খাচ্ছিলাম, হঠাৎ একজন লোক এসে বললো অনেক জল খেয়েছেন আর খেতে হবে না বলে বোতলটা নিয়ে ছুঁড়ে দিল মাঠের মধ্যে, শুধু বোতল ছোড়াছুড়ি চলছে তখন। তারপর একদিন রেস্ট্রিক্টেড করে দিল, শুধু যাদের টিকিট আছে তাদের দেখে টিকিট দেখে ঢোকালো, কিচ্ছু নিয়ে যেতে দেয়নি। সে মানে খুব অল্প লোকে ইডেনে ম্যাচ শেষ হচ্ছে, সেই ম্যাচেও আমি উপস্থিত ছিলাম। যে ম্যাচে ভারতবর্ষ প্রথম ইন্ডিয়া ঘুরে দাঁড়ালো, সৌরভ গাঙ্গুলি ছিল, লক্ষ্মণ দ্রাবিড় ডাবল সেঞ্চুরি করেছিল। সেই ম্যাচে ইফ আই রিমেম্বার প্রপারলি দ্রাবিড় করেছিল 189 সামথিং স্যার, আর লক্ষ্মণ করেছিল 200 কত। সেই ম্যাচে
আমি উপস্থিত ছিলাম। এবার সেই আমার মনে আছে স্টিভ ওয়া একটা গালাগালি দিল, আর সৌরভ গাঙ্গুলি ঘুরলো, ঘুরে একটা পাল্টা গালি দিল। আর তখন আমরা হাড়ের মুখে মানে ফলোয়ার হয়ে গেছি। সেই সময় ওইরকম বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা হেভি উৎসাহিত হয়ে গেলাম, এবং তারপরে ইন্ডিয়া ওই ম্যাচ জিতলো। দ্যাটস দ্য টার্নিং পয়েন্ট অফ ইন্ডিয়ান টিম। ওইটাই টার্নিং পয়েন্ট ছিল, এবং সেইটা মানে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট যে সৌরভ গাঙ্গুলি ইজ আ ব্রিলিয়েন্ট ক্যাপ্টেন। ওইরকম বডি ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ার টিমের একটা অ্যাগ্রেশন ছিল, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিল গোটা টিমটার। তারপরে বল করতে এলো জাহির খান, আর এই বাস কি বল করলো, ভুলবো না, মানে হরভজন সিং। তো আমার এটা খুব প্যাশন ক্রিকেট। আপনার সাথে কথা বলেই বুঝতে পারছি নাটক ক্রিকেটটা নাটকটা দুটোই আপনার কাছে, আপনি খুব মানে উত্তেজিত হয়ে একদম ফ্যান গার্ল হিসেবে কথাগুলো বলছেন। হ্যাঁ, কারণ আমি এখন খুব একটা দেখি না, কারণ এইসব টি-20 দেখতে ইচ্ছে করে না, এগুলো আমি খেলাই না। এখন টেস্ট খেলাও 3 দিনে শেষ হয়ে যাচ্ছে, মানে টেস্টও খেলছে ওয়ানডের মতো, তো ওইরকম খেলা দেখতে ইচ্ছে করে না। টেস্টে বল পড়বে মাঠে, মনে আছে ম্যালকম মার্শাল বল করছে, দুটো আওয়াজ শোনা যাচ্ছে, একটা ড্রপ করছে, পরেরটা উইকেট কিপারের হাতে যাচ্ছে, কোনো বল দেখা যাচ্ছে না চোখে। হোয়াট আ গ্রেট ক্রিকেটার। মানে সেই সময় আপনি যখন যে যুগটার কথা বলছেন ক্রিকেটে, এই সময় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে আপনি কাকে সাপোর্ট করতেন? একদিকে ইমরান খান, আর সাপোর্ট ভাই ইন্ডিয়াকে করবো। আমি ইমরান খানকে অসম্ভব পছন্দ করি, সাচ এ গ্রেট ক্যাপ্টেন। কিন্তু পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপ উনি এনে দিয়েছিলেন। কিন্তু আমি ভাই সাপোর্ট তো আমি আমার দেশকে করবো, থোড়াই আমি অন্য দেশকে সাপোর্ট করবো, ওসব প্রশ্ন নেই। কিন্তু হ্যাঁ, ইমরান, আকরাম এরা আমার খুব ফেভারিট। ইউনুস খান বা বিখ্যাত প্লেয়ার, আব্দুল কাদির, হ্যাঁ, শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ার, আমার এত প্রিয়। ওয়াকার ইউনুস আমার ভীষণ প্রিয় প্লেয়ার এরা। কিন্তু আমার দেশ তো আমার দেশ। হ্যাঁ, দেশ না, আমি একজন মানে আপনার পছন্দের একরকম অনেক সময় ক্ল্যাশ হয়ে যায় না, না যতই হোক, কিন্তু আমি খুবই ইন্ডিয়া যখন খেলবে তখন ইন্ডিয়া, অন্য সময় খেললে আমি ইমরান খানকে সাপোর্ট করতে পারি, না আমাদের সময় খেললে তো আমি আমার দেশকেই সাপোর্ট করব, সেটাই স্বাভাবিক। তো সেই ক্রিকেটের মাঠে আপনার যে ভালোবাসা, ক্রিকেটের মাঠ থেকে নাটকের যে মঞ্চ, এই জার্নিটা আপনার কিভাবে কখন মনে হলো? সেই জার্নিটা খুব ইন্টারেস্টিং হবে। আমি অ্যাকচুয়ালি কিছুই মনে হয়নি। আমি চাকরি করতাম, ব্যবসা করতাম, চাকরি করতাম, এসব করতাম। আচ্ছা। তারপরে হঠাৎ করে একদিন ওই অন্য থিয়েটার ভেঙে কিছু লোক বেরিয়ে গিয়েছিল, তার মধ্যে একজন ছিলেন স্বপ্নালী। তিনি, তার বাড়িতে আমার যাতায়াত ছিল, তিনি আমাকে একদিন বললেন যে থিয়েটার করবি। আপনি তখন কি কলেজে পড়তেন না চাকরি করতেন? না, তখন আমি একটা ব্যবসা করি। আমার একটা প্রিন্টিং এর ব্যবসা ছিল। আচ্ছা। তো আমাকে বলো তুই করবি? আমি বললাম যে করতে পারি, এখন আমার একটু সময় আছে, থিয়েটার করতে তো ডিসিপ্লিন লাগে, আমি জানি, আমার এখন একটু সময় আছে, ঠিক আছে আমি যাবো। তো যাওয়া শুরু করলাম, কিন্তু সেখানে খুব একটা কাজ হয়নি। ওই দলটাতে যাওয়া শুরু হয়েছিল, কিন্তু খুব একটা, ওখানে বাদশা মনীষা ওরাও ছিল। তারপরে কমলেশ্বর একদিন আমাদের দলে যায় বাদশার সঙ্গে, গিয়ে ওখানে গিয়ে বলে যে ওর নতুন নাটকের জন্য 3 জনকে লাগবে। তো ওই পছন্দ করে বাদশা, মনীষা এবং আমি, আমরা 3 জনকে চুজ করে যে আমরা যদি 4th ওয়ালে যাই। এই আমরা 4th ওয়ালে গেলাম, 4th ওয়ালে কাজ শুরু করলাম। তো আমার খুব ভালো বন্ধু ছিল সবাই, আমরা খুব মজা করেছি সেই সময়টা। তারপর তো পঞ্চম বৈদিকে এসে পড়েছি। এটাই বলে ডেস্টিনি, যদি মানা হয়, ডেস্টিনি। তো এসে পড়লাম, এটাই আমার ডেস্টিনি ছিল, যে থিয়েটারে আশাটা ছিলই। হ্যাঁ, মানে আশাটা হয়তো ছিল, এবং এই অবধি পৌঁছে যাওয়া ছিল, পঞ্চম বৈদিক অবধি, যেটা খুব একটা ভাবা যায় না। সেটা আমার কাছে খুব সাংঘাতিকভাবে হঠাৎ করে পৌঁছে যাওয়া, থেকে যাওয়া, শাওলিদির সান্নিধ্য পাওয়া, তার সঙ্গে থেকে যাওয়া, তার সঙ্গে অভিনয় করা, তারপর আস্তে আস্তে মেয়ে হয়ে যাওয়া তার। হ্যাঁ, কখন মেয়ে হয়ে গেছি। এবং সত্যি কথা বলতে শেষ দিন পর্যন্ত মামুর সাথে মানে আমার সেই সম্পর্কটা সাংঘাতিক ছিল, এবং চলে যাওয়াটাও না আমার কাছে খুবই কষ্টকর, দুঃখজনক, মিস করি খুব। আমরা যেটা জানতে পারলাম যে আপনি রেডিওতে শাওলি মিত্র নাটকগুলো শুনতেন। তো এবার মানে আমাদের অনেক সময় এরকম হয় না, যখন আমরা কারোর সম্বন্ধে পড়ি বা কারোর কোনো সিনেমা দেখি বা নাটক দেখি, তার সম্বন্ধে আমরা নিজেরা মনে মনে একটা মোটামুটি ধারণা করে নিই যে মানুষটা এরকম। তারপরে সেই মানুষটাকে যখন আমরা সাক্ষাৎ করি তখন, বা তার পারফরমেন্স সামনাসামনি দেখি, তখন আমাদের আর একটা ধারণা হয়ে যায়।
তখন আমরা মেলানোর চেষ্টা করি যে কীরকম, মানে যেটা আগে ভেবেছিলাম শোনা কথা, ওনার কথা শোনা আর ওনাকে দেখা। তো আপনার যে শোনার শাওনি মিত্র আর মঞ্চে তার অভিনয় দেখা শাওনি মিত্র, এই দুটো ভাবনা আপনার কাছে কেমন লেগেছিল? প্রথমত বলি যে শাওলি আমার জীবনের প্রথম যে নাটকটা আমি দেখেছিলাম তার নাম নাথবতী অনাথবতী। আচ্ছা, সেটা শাওলি মিত্রেরই নাটক। হ্যাঁ। এবং আমি হস্টেলে থাকতাম। হস্টেলে আমাদের সন্ধ্যেবেলায় বেরোনোর নিয়ম ছিল না বলে সকাল 10টার সময় আমাদের এক দিদি, সিনিয়র দিদি বলেছিলেন নাটক দেখতে যাবি অর্পিতা? আমি বললাম কি নাটক? আমি যাত্রা দেখে বড় হয়েছি, নাটক আমি কোনদিন দেখিনি। আমি কি নাটক? বলছে একটা নাটক এসেছে নাথবতী অনাথবত, শাওলি মিত্র। আমি তো লাভ দিয়েছি, শাওলি মিত্র আমি যাবই। হ্যাঁ, শাওলি মিত্র তো কিছুই জানি না, নাটক খালি রেডিওতে শোনা। সেই নাটক দেখতে এসেছিলাম একাডেমি 10টার সময়, শাওলি মিত্রের নাথবতী অনাথবত। ও মাই গড, মেসমারাইজিং পারফরমেন্স। মানে দেখে আমরা পুরো মানে হতচকিত হয়ে গেছিলাম যে থিয়েটার এইরকম হয়। তারপর আবার দেখেছি কিছুদিন বাদে, আবার নাথবতী দেখেছি। এই আমার নাটক দেখা শুরু হয়েছিল। তারপরে তো আমি প্রচুর নাটক দেখেছি। তো শাওলিদিকে যেটা বাইরে একটা, আমি এখানে আসার আগে যেটা শুনতাম যে শাওলিদি খুব অহংকারী, শাওলিদি কারোর সঙ্গে করে কথা বলেন না। হ্যাঁ, তো এখানে যখন এলাম, এসে দেখলাম যে আমি যা শুনেছি ভদ্রমহিলা ঠিক তার উল্টো, হা হা করে হাসে, সবার সঙ্গে মিশে যায়। আমি তো বললাম বাবা, বাইরে এত দুর্নাম শাওলি মিত্রের কেন? তখন শাওলিদি আমায় বলেছিল ওটা আমার বাবার কারণে। তো আমি বললাম ও আচ্ছা। বললো আমার বাবাকে প্রচুর লোক অপছন্দ করতো, তাই আমাকেও অপছন্দ করে, ওটা আমি একটা পারিবারিক সূত্রে পেয়েছি। ও আচ্ছা, কিছু করার নেই। কিন্তু মানে শাওলিদির মতন এত মানে অ্যাফেকশনেট, এত ভালোবাসা দিয়ে কথা বলতেন, যে কোনো মানুষকে আপন করতে পারতেন। এবং এরকম নয় যে খুব ইন্টেলেকচুয়াল কথা বললে শাওলিদির সঙ্গে কথা বলা যাবে, একদমই তা নয়। শাওলিদি মানে ভীষণ সাধারণ একজন মানুষের সঙ্গে যেভাবে মিশতে পারতেন, তেমনই একজন হাই ইন্টেলেকচুয়ালের সঙ্গে মিশতে পারতেন। এটাই হচ্ছে একজন বড় মানুষের গুণ হওয়া উচিত, এবং সেটা ওর ছিল। তো সেইটা আমি ওকে দেখেছি, মানে she was absolutely mesmerizing একজন মানুষ ছিল। এবং হঠাৎ শাওলিদির মানে এই ঘরটায় ঢুকতেন না, এই প্রথম দিন দাঁড়িয়ে আছি শাওলিদি ঢুকছেন, মনে হলো কি একটা মানে অরা হয় না, একটা ওরা অরা ঢুকলেন কি একটা, আমরা সবাই ঘুরে তাকিয়েছি আর কি। আমরা দেওয়ালের দিকে তাকিয়ে একটা জিনিস লিখছিলাম, শাওলিদি পেছন থেকে পাস করলেন, আমরা সবাই একসঙ্গে ঘুরে দেখলাম যে কে গেলেন আর কি। মানে এটা হয় না, যাওয়া আছে, সেই যাওয়াটা অসম্ভব অন্যরকমের মানুষ ছিলেন, একদম অন্যরকম। এইরকম মানুষ বিরল আজকের দিনে। এই ক্যাটাগরির মানুষগুলো বিরল, ক্রমশ বিরল হয়ে যাচ্ছে না। অনেক অনেক মানুষ চলে গেলেন শঙ্খবাবু থেকে, এরকম মানে একটা পুরো অদ্ভুত মানে ইন্টেলিজেন্সিয়ার অভাব পশ্চিমবঙ্গে পরিলক্ষিত হচ্ছে, দেখা যাচ্ছে যে ইন্টেলিজেন্সিয়ার অভাব হয়ে যাচ্ছে। যে মানুষগুলোকে আমরা ছোট থেকে বড় মানে দেখেছি, কবিতা শুনেছি, মানে আমাদের চোখের সামনে আদর্শ কমে যাচ্ছে, এটা বলতে চাইছেন? মানে আদর্শ কমে যাচ্ছে, চেয়ে বড় কথা কি হচ্ছে, সমাজে যখন এই ধরনের মানুষরা চলে যান তখন সমাজের বিবেক চলে যায়। ক্রমশ সমাজের বিবেক আস্তে আস্তে, খুব অল্প কিছু মানুষ এখনো আছেন যাদের আমি সমাজের বিবেক বলতে পারি, খুব দ্রুত তারা চলে গেলে সমাজের আর বিবেক থাকবে না। সমাজকে কেউ তো একটা দেখিয়ে দেন, বলবেন অন্তত কিছু কথা, সেই বলবার লোকগুলো আর চলে যাচ্ছে আস্তে আস্তে। এইটা সমাজের জন্য খুব দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়। আমরা সবাই জানি যে আপনি শাওলি মিত্রর একজন কৃতি ছাত্রী। তো শাওলি মিত্র আপনার মানে অর্পিতা ঘোষ মানুষকে, এবং অর্পিতা ঘোষ তার সেই সময় যখন আপনি জয়েন করেন, আপনার যতটুকু নাটক সম্বন্ধে বোধ ছিল, কিভাবে প্রভাব ফেলেছিলেন সেটা একটু যদি বলেন। না, আমি না যখন এখানে আসি সেটা 2000 সাল। তো আমি বললাম না আমি প্রচুর বই পড়তাম, তো মাতব্বর টাইপ ছিলাম আর কি। তো যখন এখানে এলাম, শাওলিদি এসে জিজ্ঞেস করছেন ক্লাসে আমাদের, তোমরা বই পড়ো? আমি হ্যাঁ। কি বই পড়েছো? আমি তো গড়গড় করে সাহিত্যিকদের নাম বলে যাচ্ছি। পরবর্তী সময় শাওলিদি আমায় বলেছিলেন, আমি সেদিনই বুঝেছি তুই একটু বার ফাট্টাই বেঁচে আছিস। আমি বললাম হ্যাঁ, এটা ঠিকই বলেছো, হ্যাঁ একটু বার ফাট্টাই গোছেছিলাম তখন। তো সেইটা এই হয় না,
যে আমি ভীষণ জানি, এরকম একটা ভাব ছিল আমার, কত পড়ে এসেছি হ্যান ত্যান, সবসময় প্রায় কাল উঠে আছে। তো শাওলিদির সংস্পর্শে এসে ওইটা আমার না একদম চলে গেল। উনি আমাকে সত্যি কথা বলতে জীবনে উনি কখনো বলে দেননি মুখে, ওর জীবনচর্যা দিয়ে আমি বুঝলাম যে তুমি যদি, তোমার যদি বিনয় না থাকে চরিত্রে, তাহলে তুমি কোনোদিন বড় শিল্পী হতে পারো না। কি চমৎকার! বড় শিল্পীর বিনয় থাকতে হয়। সৌম্য মিত্র বলতেন যে এমনিতে আমি মানুষ চিনি না, মঞ্চে দাঁড়ালে বুঝতে পারি এই লোকটা কেমন। আচ্ছা। তো আমার এখন এটা মাঝে মাঝে হয়, আমি এমনি বুঝতে পারি না, কিন্তু একটা লোকের বসা থেকে তার চরিত্র ধরে ফেলতে পারি যে এই লোকটা বোধহয় এইরকম, এই লোকটা এইরকম। তো সেটা মানে হয়তো অনেক দিনের এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই জন্য। কিন্তু শাওলিদির সংস্পর্শে থেকে উনি আমাকে একদিনই বলেছিলেন যে যদি কোনোদিনও লার্জার দ্যান লাইফ চরিত্রে অভিনয় করিস, তখন না চরিত্রের সামনে হাঁটু গেড়ে বসবি, তাকে বলবি যে আমি অক্ষম, তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমাকে গ্রহণ করো, তবেই তো সেই চরিত্র তোকে জায়গা দেবে, আদারওয়াইজ কথা গায়ে কাঁটা দিচ্ছে আমার শুনে। এইটা আমার ওর কাছে থাকতে থাকতে আমি বুঝতে পেরেছি, এবং আমার মধ্যে ভিতর থেকে পরিবর্তন হয়ে গেছে, যে ওই বারফাট্টাই ভাবটা চলে গেল আস্তে আস্তে। আমি বুঝতে পারলাম যে যেটা আসলে আমরা বাইরে থেকে নিজেদের প্রজেক্ট করার চেষ্টা করি, আমি আসলে তা নই। আমি যে ভেতর থেকে যে মানুষটা, সেই মানুষটাকে আমার কোথাও সেই মানুষটার খোঁজ করতে হবে। তো এইরকম অনেক কিছু বুঝতে 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 এই এতদিন পথ চলা, এটা একদম গুরুগৃহে প্রতিনিয়ত থেকে তার সঙ্গে প্রতিনিয়ত, মানে আমি একটা এক্সপিরিয়েন্স বলি, সেটা হচ্ছে যে আমি একদম ক্লাসিক্যাল গান শুনতে ভালো লাগতো না, হ্যাঁ বিরক্ত লাগতো, সাক্ষর করছে। হ্যাঁ, তো শাওলিদি সেটা বুঝেছেন। শাওলিদি কি করতেন, সকালবেলা চা করতাম, তো আমি চা করে আমি শাওলিদি দুজনে চা খাবো, চা নিয়ে এসে বসেছি, তার আগে শাওলিদি একটা ক্লাসিক্যাল ভোকাল চালিয়ে দিতেন বা ইনস্ট্রুমেন্ট চালিয়ে দিতেন, কথা বলছি, গল্প করছি, চা খাচ্ছি, কানে ঢুকছে। কিছুদিন বাদে আমি নিজে একদিন সকালে বলছি, আচ্ছা মামু ওই রাজন সাজনটা চালাবো? মামু বললো যে রাজন সাজন? হ্যাঁ, আজকে ভীমসেন যোশীরা না শুনে রাজন সাজন শুনবো। বলে কি চালা চালা, বুঝেছি, এইবার তোর মধ্যে ওই নেশাটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি রোজ সকালবেলা কোনদিন ভীমসেন যোশী, কোনদিন জসরাজ, কোনদিন জসরাজ, কোনদিন কিশোরী আমনকার, হ্যাঁ, এই উনি আমাকে আমার কান তৈরি করলেন, এবং আমার মধ্যে এই যে ক্লাসিক্যাল গান শোনার প্রবণতা তৈরি করে দিলেন। এইটা থেকে কান তৈরি হয়, তোমার কান সুরে লাগছে কিনা স্বর, তোমার স্কেল কি আছে, তোমার রিদম কি, এইগুলোর জন্য কান তৈরি হওয়া খুব দরকার। উনি এইভাবে আমার কানটা তৈরি করে দিলেন, মানে জোর করে কিছু শেখাচ্ছেন না, এমন পরিবেশ তৈরি করছেন যাতে ওটা অটোমেটিক্যালি আমার ভেতরে ওইটা ঢুকে পড়ছে আস্তে আস্তে। এইটা হচ্ছে ওনার পদ্ধতি। তো এই পদ্ধতিটা একটা সাংঘাতিক, এটা সঙ্গে সাথে না থাকলে হয় না। মানে সন্ধ্যেবেলা বাড়ি ফিরলাম, একদিন ফিরলাম, তো শাওলিদি বললেন যে চল আজকে চাঁদ বণিকের পালা শোনাই। বলে শাওলিদি চাঁদ বণিকের পালা পড়তে শুরু করলেন। সব কিন্তু আমার কান তৈরি হচ্ছে, চোখ তৈরি হচ্ছে, কান তৈরি হচ্ছে, মেধার যে চর্যা হওয়া উচিত সেইটা হতো, রুচিবোধ একটা তৈরি হচ্ছে, একটা রুচিবোধ। সেটা ছোট থেকে আমাদের সময় এটা একটা ছিল মধ্যবিত্তের। শাওলিদি এটাকে আরো মানে বলা যেতে পারে যে আরো গভীরে নিয়ে গেলেন বিষয়টা। আচ্ছা, এইটা একটা ব্যাপার। আপনি বললেন যে আপনি নাথপতি অনাথপথ দেখেছিলেন শাওলিদির, তারপরে আপনি নিজেও ওই চরিত্রে অভিনয় করেছেন। অনেক সময় নিজের আমার বলা উচিত, আমি পাঠ অভিনয় করি। সত্যি কথা বলতে ওই লেজেন্ডারি প্রোডাকশন, না যারা দেখেছে তারা, তুমি দেখোনি নিশ্চয়ই, না দেখলে বিশ্বাস করতে পারো, ওটা একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড পারফরমেন্স ছিল। ওইটা করবার মতন দম নেই কারোর, প্রায় বলা উচিত অত দম নেই। আমি পাঠ অভিনয় করি, যেহেতু গুরুর কাজ, তো আমরা যে জন্য এটা পাঠ অভিনয়টা করছি সেটা হচ্ছে যে শাওলি মিত্রের এই কাজটা লেজেন্ডারি প্রোডাকশন। পরবর্তী প্রজন্মর এর সম্পর্কে কোনো ধারণা নেই, আমি অন্তত সেই ধারণাটুকু আমরা
সবাই মিলে দিতে চাইছি যে নাথবতী অনাথবধ আসলে কি ছিল, কি লেভেল অফ অ্যাক্টিং হতে পারতো, সেইটা বোঝানোর একটা প্রয়াস বলা যেতে পারে। ইটস এ ট্রিবিউট টু মাই গুরু। আচ্ছা, এটা আমার গুরুর কাছে আমার শ্রদ্ধা নিবেদন, এবং কোথাও আমাদের মনে রাখা যে আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম ছিলেন, আগের জেনারেশন যারা কাজ করেছেন, তাদের মহৎ কাজ কোথাও আমাদেরই দায়িত্ব এগিয়ে নিয়ে যাওয়া বলে আমার মনে হয়। একদমই না। আপনি যেহেতু আপনি ওনার মানে ওনার অভিনয়টাও দেখেছেন, আমি কেন প্রশ্নটা করছি কারণ হচ্ছে অনেক সময় আমরা যার ফ্যান হই, যদি আমি ফ্যান হিসেবে বলি, বা আমাদের গুরু যারা হন, অনেক ক্ষেত্রে যেটা হয় তাদের ম্যানারিজম, তাদের কিছু বডি ল্যাঙ্গুয়েজ আমরা নিজেরাও মানে আমাদের মধ্যে সেটাকে ইমবাইব করে ফেলি। তো এরকম আপনার অভিনয় করতে গিয়ে আপনি যখন নাটকের মঞ্চে কখনো মনে হয়েছে যে শাওনি মিত্র এইভাবে অভিনয় করতেন, আমিও এইভাবেই করি, না আপনি সেখানে কিছু আলাদা? না, ওটা না আমার ন্যাচারালি, আমি এটা আমার হয়, আমি খুব একটা নকলের ধরন, আমার শাওনি মিত্রই আমায় বলেছিলেন। শাওলিদি আমায় বলেছিলেন, আমি প্রথম জীবনে পঞ্চম বৈদিকে সেটা পাঠ করেছিলাম, তাহার নাম কি রঞ্জনা। আচ্ছা, তখন শাওলিদি আমায় বলেছিলেন তুই আমার মায়েরটা একটু শুনিস। আমি বললাম না না, আমি তো ভীষণ পাকা ছিলাম, আমি বললাম না, শুনলে যদি আমি তৃপ্তি মিত্রকে নকল করি। তখন উনি বলেছিলেন শোন, তোর নকল করার ধরন নয়, তুই মায়েরটা শুনলে বুঝতে পারবি আমি কেন বলছি, একটা ইনোসেন্ট ভয়েস বের করতে হবে। এই আমি, এবং আমি যেহেতু আমার নকল করার ধরন নয়, আমি শাওলিদিকে কখনো নকল করিনি, আমি অনুসরণ করি, অনুকরণটা করি না। আচ্ছা, আর এক্ষেত্রে আমি জিজ্ঞেস করতে চাইছি, আপনি যেমন বারবার বলছিলেন শাওলিদির বিভিন্ন অ্যাসপেক্টগুলো যেগুলো আমরা আজকেই জানতে পারলাম, সেটা হচ্ছে যে এইভাবে কাজ করতে করতে কখন দ্য লেজেন্ড শাওলি মিত্র আপনার আম্মু শাওলি মিত্র হলেন, এবং দুই যে ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে আপনার কি মিল, কি আপনার মন্তব্যটা কি এই বিষয়ে? শাওলি মিত্র দ্য লেজেন্ড না আম্মু শাওলি মিত্র? মাম্মু শাওলি মিত্র। না, আমার কাছে তো দুজনই আছেন। হ্যাঁ, লেজেন্ড শাওলি, কে বেশি ভালো, কে বেশি স্নেহশীল, কে বেশি স্ট্রিক্ট? সব সময় বেশি স্নেহশীল। কে বেশি স্ট্রিক্ট, কে শাসন বেশি করতেন, কে স্নেহ বেশি করতেন? সব সময় স্নেহশীল। যে মুহূর্তে শাওলি মিত্র আমার মাম্মু, সব সময় আমার বহু বজ্জাতি উনি ক্ষমা করে দিতেন, এবং বকাও দিতেন, মারও দিতেন, কিন্তু আবার উনি আপনাকে মারতেন? হ্যাঁ, কান ধরে দিতেন থাপ্পড়। যখন দেখতেন যে আমি মন দিচ্ছি না কোনো কাজে, হ্যাঁ, তখন উনি আমার কান ধরে দিতেন, তখন আমি আবার মন দিতাম। আমি একটু ফাঁকিবাজ টাইপ, তো সেই শাওলিদি বলতেন যে তুই এত ফাঁকিবাজ না, তুই যদি একটু ফাঁকিবাজটা কম হতিস তুই জীবনে অনেক দূর যেতে পারতিস। আমার থাক, আমার আর বেশি দূর গিয়ে দরকার নেই, এইটুকু ফাঁকিবাজি থাক, হ্যাঁ বলে। আর উনি আমার তখন কান ধরে দিতেন আচ্ছা সে। কিন্তু মা তো আফটার অল মাই, এর উপরে তো কোনো কথাই চলে না। একদমই। এবার আমি একদম শেষের দিকে চলে এসেছি, সেটা হচ্ছে যে এখন পঞ্চম বৈদিকের রক্ষণাবেক্ষণ, আমাদের শাওনি মিত্রর যা কাজ সেগুলো সবটাই আপনার কাঁধে রয়েছে। শম্ভু মিত্র, তৃপ্তি মিত্রের কাজগুলো এখন আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানে আমরা যদি বলি অন্তেবাসী কথাটার, আপনি হচ্ছেন একজন উত্তম উদাহরণ। তো এটা কি আপনি একজন মেয়ে হিসেবে তার দায়বদ্ধতা কন্যার, যে আমার মায়ের কাজ যা যা জিনিস রয়েছে মার পরে তো আমিই দেখবো, না আপনার মধ্যে কেন এটা মনে হলো যে এবার পঞ্চম বৈদিকে আমার হাতে থাকলে সেটা সেফ থাকবে? না, আমার মনে হয়নি, এটা শাওলিদি তুলে দিয়ে গেছেন। আচ্ছা, আমি 2006 সাল থেকে বড়দের নিয়ে কাজ শুরু করি, ডিরেক্টোরিয়াল কাজ। 2010 সাল থেকে 9 সাল অবধি শাওলিদি আমাকে হেল্প করেছেন কাজে। 2010 থেকে উনি সোজাসুজি শো দেখতে আসতেন, রিহার্সালে আসতেন না। 2012 সালে যখন আমি অচলায়তন করি, উনি অচলায়তন দেখার পরে মঞ্চে আসেন এবং এসে বলেন যে আমি অনেক দিন কাজ করেছি, আমি অর্পিতা এখন কাজ করছে, পঞ্চম বৈদিকের ব্যাটন আমি অর্পিতার হাতে দিয়ে গেলাম, এই দলকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন উনি দিয়ে গেছেন আমাকে। এবং একাডেমি মঞ্চে দাঁড়িয়ে কোনো একটি 22শে অগস্ট শম্ভু মিত্রের জন্মদিনে উনি দাঁড়িয়ে মঞ্চে আমার হাতে পঞ্চম বৈদিকের ব্যাটনটা উনি দিয়ে গেছেন, আমি নিজে থেকে নিইনি, উনি দিয়েছেন। এবং উনি মানে জীবিত থাকাকালীনই আমি ডিরেক্টোরিয়াল কাজ, উনি 5 সালের পরে 2005-এর পরে উনি আর ডিরেক্টোরিয়াল কাজ করেন না, আমি করেছি তখন টানা এখনো অবধি আমি করছি কাজটা। আচ্ছা, আরও একটা প্রশ্ন, যেটা শেষ প্রশ্ন বলেছিলাম, আপনার কথা শুনে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছা হলো। আপনি অনেকটা আপনার জীবনের
অনেকটা জুড়েই শাওলি মিত্র রয়েছেন, গুরু শিষ্য পরম্পরা। এখন আপনি নতুন প্রজন্মকে নিয়ে পঞ্চম বৈদিক চালাচ্ছেন। আপনার কি মনে হয় সেই গুরু শিষ্য পরম্পরা, আপনি প্রথমের দিকে বলছিলেন যে এখন খুব কমে যাচ্ছে, আপনি কিভাবে চেষ্টা করছেন কিছু যদি বাঁচিয়ে রাখা যায়? এই প্রজন্ম কি খুব আগ্রহী? আমাদের কিছু ছেলে মেয়েরা আছে যারা আগ্রহী, কিন্তু দেখুন সময়টা ইজ ডিফিকাল্ট, এক নম্বর। আর সমাজটা ভীষণ মরে গেছে, মানে সমাজে শ্রদ্ধা কমে যাচ্ছে, সমাজ থেকে শ্রদ্ধাবোধ চলে যাচ্ছে, সমাজের মধ্যে সম্ভ্রম নেই। এই শব্দগুলো জীবনে খুব ম্যাটার করে, শ্রদ্ধা, সম্ভ্রম, আত্মসম্মান বোধ, এগুলো সব জীবনে খুব ম্যাটার করে। এই গোটা সমাজ থেকে যখন এটা চলে যায় তখন সেটা শুধু থিয়েটারে বেঁচে থাকবে, এইটা ভাবা খুব ডিফিকাল্ট। তবুও তার মধ্যে চেষ্টা করছি আমরা। যদি শাওলিদি আমায় একটাই কথা বলে গেছিলেন যে যদি কোনোদিন মনে করিস যে পঞ্চম বৈদিক চলার মতো অবস্থায় আর নেই, তাহলে তুই নিজে হাতে বন্ধ করে দিবি, বহুরূপী করিস না। এটা কেন বলেছিলেন? বহুরূপীতে ওনার বাবার সাথে? না না না, বহুরূপী তো বন্ধ হয়ে গেছিল। বহুরূপী মাঝখানে বন্ধ হয়ে গেল। 2-3 বছর কোর্ট কাচারির জন্য পুরো তালা ছিল। এখন আবার চালু হয়েছে, এখন আবার শুরু নাটক হয়। বলেছিলেন যে এটাকে তুই বহুরূপী করিস না, আচ্ছা হয় চালাবি নয়তো বন্ধ করে যাবি, খারাপ করে চালাস না। এইটা ওনার বক্তব্য ছিল। বহুরূপী তো পরের দিকে সবাই চলে গেল না, আমাদের দেবেশদা থেকে আরম্ভ করে সবাই ছেড়ে দিল, পুরোনো লটে কেউই ছিল না। এখন তো আবার নতুন, ইটস আ নিউ বহুরূপী, ইটস নট বহুরূপী যেটা আমরা চিনতাম। হ্যাঁ, আমরা পয়লামি হলে দৌড়াতাম, এটা সেই বহুরূপী নয়। তো সেটার সঙ্গে লেজেন্ডারি কানেকশনস নিশ্চয়ই আছে, কিন্তু যা হয় আর কি, শাওলিদির কাছে তো বহুরূপী, শাওলিদির যত বয়স বহুরূপী ততটা বয়স, একদমই। হ্যাঁ, তো শাওলিদির কাছে তো এটা খুব কষ্টকর ছিল যে বহুরূপী থেকে চলে আসা, তার মা বাবা সবাই বেরিয়ে যাওয়া, যাদের হাত ধরে বহুরূপী শুরু হয়েছিল। তো শাওলিদির কাছে বলেছিলেন আমাকে সেই জন্য যে নিজে বন্ধ করে দিস, খারাপ করে পঞ্চম বৈদিকটা চালাস না। তো আমি অপেক্ষা করছি, দেখছি যে ছেলেমেয়েরা তৈরি হয় কিনা, না হলে বন্ধ করে দেবো। আমরা কখনোই চাইবো না। আমি আমার গুরু, আমার মায়ের কথা মান্যতা দেব। আমার কাছে একটা বড় দায়িত্ব। শম্ভুমিত্র, তৃপ্তিমিত্র, শাওলি মিত্র লেগ্যাসি, পঞ্চম বৈদিকের ব্যাটন দুম করে তুলে দেওয়াটা অত সহজ নয়। তাই ওদের আগে তৈরি হতে হবে, প্রমাণ করতে হবে। আমি হয়তো একটু প্রমাণ করতে পেরেছিলাম বলে শাওলিদি ব্যাটনটা দিয়েছিলেন, আমারও প্রমাণ চাই, তবেই আমি ব্যাটনটা দেবো। আদারওয়াইজ আমার সঙ্গে ব্যাটনটা চলে যাবে আর কি, ওপরে গিয়ে যাদের ব্যাটন তাদের হাতে ফেরত দিয়ে দেবো। না না না, একদমই নয়। আমরা কখনোই চাইবো না পঞ্চম বৈদিক বন্ধ হয়ে যাক। আজকে আমার সাথে সাথে আপনারা যারা এই সাক্ষাৎকারটি শুনলেন, নিশ্চয়ই আপনারাও আমার মতনই ঋদ্ধ হলেন, কারণ সচরাচর এরকম গুণী মানুষের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ সবসময় হয় না। আর অর্পিতাদি এই যেটুকু সময় আমরা কথা বললাম, একেবারে সত্যিকারের মায়ের মতন ভালোবাসা আমার ওপর উজাড় করে দিলেন। আর আমরা আরও বিভিন্ন রকম সাক্ষাৎকার এরকমভাবে নিয়ে আসবো। তার আগে বলি, অর্পিতাদি, ফোর্থ ওয়ালকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ফোর্থ ওয়ালের অনেক ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ।